ভারত থেকে আসা পানি তোলে নজিরবিহীন বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী সহ পূর্বাঞ্চলের 10 জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার। স্মরণকালের সব থেকে ভয়াবহ বন্যার কবলে ফেনী। জীবন বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ। মুহূর্তেই তলিয়ে গেছে সবকিছু। আকস্মিক বন্যা থেকে তাই রক্ষা করা যায়নি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। ডুবে যাওয়া বাড়ি দেখা ছাড়া আর কোনো উপায় নেই। সবাইকে জানিয়ে সতর্ক করুন, আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা যাচ্ছে এবং নতুন নতুন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পক্ষে খোঁড়া অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ, যাদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের অনেকেই আছেন। অতিরিক্ত বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে ফেনী, কুমিল্লা সহ দেশের 10টিরও বেশি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া খবর, সর্বশেষ আপডেট। 20 থেকে 30টি জেলা তলিয়ে যেতে পারে ভারতের পানির কারণে। সেই সাথে ভারত কেন এমন করছে সেই বিষয় নিয়েও কিন্তু মুখ খুলেছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ইঞ্জিনিয়ার সাহেবরা কিন্তু বলেছে বাঁধের বিপরীতে কি বাঁধ দেওয়া সম্ভব, সেই বিষয় নিয়েও কিন্তু মুখ খুলেছে। যদি বাঁধ দেয় তাহলে কি এই বাঁধ টিকিয়ে রাখা যাবে, এমন কথা কিন্তু ইঞ্জিনিয়াররা বলেছে এবং বিস্তারিতের মাধ্যমে দেখিয়েছে। তার জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন কেন ভারত শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এমনটা করছে। সর্বশেষ কি ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধের মতন হয়ে যেতে পারে, তাও থাকছে আজকের পুরো ভিডিও জুড়ে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এতে 12 জেলায় 36 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। পানিতে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় মৃত্যু হয়েছে 8 জনের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা ফেনী চট্টগ্রাম মহাসড়ক উপচে ঢুকছে বানের পানি। আকস্মিক বন্যায় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ের পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও বুক সমান পানি। মৌলভীবাজারেও হু করে ঢুকছে বানের পানি। ধলই ও মনু নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 212টি গ্রামের 1.5 লাখেরও বেশি মানুষ। ঢলের তোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় কমপক্ষে 40টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন সেবা। হাওড়া নদী, কালন্দি খাল ও জার্জি খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানের পানিতে প্লাবিত অন্তত 36টি গ্রাম। 2004 সালে বন্যা হয়েছে, আমাদের এই জলপথটা দেখি নাই, আমাদের বাড়ি থেকে বাইরে এতটুকু পানি। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বাড়তে থাকায় ভাঙনের ঝুঁকিতে বেড়িবাঁধ। আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন গোমতী পাড়ের বাসিন্দারা। পরিবার পরিজন নিয়ে আশ্রয় নেন বেড়িবাঁধে। ভাঙন ঠেকাতে বাঁধের ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। টানা ভারী বর্ষণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফেনীর বন্যার পানি মুহুরী নদী হয়ে ঢুকতে থাকায় ভয়াবহ বন্যার শঙ্কায় স্থানীয়রা। পানিবন্দী 20 লাখ মানুষ। ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পক্ষে খোঁড়া অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ, যাদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের অনেকেই আছেন। তারা নিচু গলায় বলার চেষ্টা করছেন যে বাঁধ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত, এরপর পানির চাপে বাঁধ ভেঙে এমনিতেই বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলও ডুবে যেত। ফলে বাংলাদেশকে বাঁচাতে বাঁধ আটকানোর চেষ্টা করলে উভয় দেশ প্লাবিত হয়ে বাংলাদেশ, ভারত উভয় দেশই ক্ষতিগ্রস্ত হতো। এ কারণে এক প্রকার বাধ্য হয়েই ভারতকে বাঁধ খুলে দিতে হয়েছে। ভারতপ্রেমীদের এই যুক্তি তিস্তা, ফারাক্কা এবং ত্রিপুরার এই ডম্বুর বাঁধ সহ প্রত্যেক বাঁধের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে না জানিয়ে, সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন?
তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, নদীর মধ্যে ভারত বাঁধ কেন দিল? নদী চলবে নদীর মতো। আকাশের বাতাস যেমন কোনো রাষ্ট্রীয় সীমানা না মেনে স্বাধীনভাবে বয়ে চলে, তদ্রূপ নদীর পানিও তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা। কিন্তু পরিসংখ্যান বলছে, বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত 54টি নদীর মধ্যে 30টি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে, বাকিগুলিতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে। এক কথায় বলতে গেলে, নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার, সেই অধিকার খর্ব করে ভারত একতরফাভাবে বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছে। নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা, নাব্যতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ করে বন্যা অথবা পাহাড়ি ঢলে অতিরিক্ত পানি আসলেও নদী সেটা সহ্য করতে পারত এবং সহজে সেই পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে পারত। কিন্তু ভারত উজানে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে, পলি মাটি জমে নদীগুলো ভরাট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চর উঠে গেছে। এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি আর ধারণ করতে পারে না। ফলে আশপাশের পুরো অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়, যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলাগুলিতে ভয়াবহ মানবিক বিপর্যয়। কাজেই এখন কেউ যদি ভারতের পক্ষে সাফাই গাইতে আসে এবং এ কথা বলে যে পানি ছেড়ে না দিয়ে ভারতের কোনো উপায় ছিল না, তাহলে তাকে চোখে আঙুল দিয়ে ভারতের পানি সন্ত্রাস দেখিয়ে দেওয়া উচিত। দেখিয়ে দেওয়া উচিত যে ভারত কিভাবে বাংলাদেশের চতুর্পাশে বাঁধ নির্মাণ করে এদেশের নদীগুলোকে খুন করেছে, ফসলি জমি থেকে শুরু করে প্রাকৃতিক ভারসাম্য সবকিছু নষ্ট করে দিয়েছে। ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। কারণ পানি এবং বাতাস মহান আল্লাহ তাআলার বিশেষ ধরনের নিয়ামত, যার উপর দেশ, জাতি ও ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। এই অধিকার থেকে ভারত যদি বাংলাদেশকে বঞ্চিত করে, তাহলে বাংলাদেশ ভারতের জন্য ট্রানজিট সুবিধা থেকে শুরু করে আর কি কি বন্ধ করে দিবে, সে বিষয়টাও এখন আলোচনায় আসা উচিত। কিন্তু হঠাৎ করে শুধুমাত্র পাহাড়ি ঢল কিংবা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নিশ্চয়ই বন্যা পরিস্থিতির এই অবস্থা হবার কথা না। ইতিমধ্যে আমরা নিশ্চয় জেনে গেছি, ভারতের ডম্বুর জল বিদ্যুৎ কেন্দ্রের যে বাঁধ সেটা খুলে দেওয়া হয়েছে এবং তার ঠিক পরপরই বাংলাদেশের বন্যা পরিস্থিতি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেটাকে ফ্ল্যাশ ফ্লাড বলে। এটাকে পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে, অনেকেই আমরা সেটা বলার চেষ্টা করছি। এই জায়গাটাতে আসবো, এটা আসলেও ষড়যন্ত্র নাকি বাধ্য হয়ে তারা এটা করেছে এবং তারা নিজেরাও আসলে সেই সময়টা পায়নি যে বাংলাদেশকে তারা ইনফর্ম করবে যে বাঁধটা খুলে দেওয়া হচ্ছে। কারণ যে অভিযোগটা আসছে, মূল অভিযোগটা হলো তারা কেন বাংলাদেশকে আগে থেকে ইনফর্ম করলো না, কেন বাংলাদেশের মানুষকে সময় দেওয়া হলো না, কেন বাংলাদেশ সরকারকে সময় দেওয়া হলো না যাতে তারা একটা ব্যবস্থা নিতে পারে, অন্তত ক্ষয়ক্ষতির পরিমাণটা যাতে কমানো যায়, সেই সুযোগটা কেন বাংলাদেশকে দেওয়া হলো না, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। সেই জায়গাটাতে আসবো। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা একটা বিবৃতি দিয়ে অবশ্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন, সেই জায়গাটা আমরা দেখব। বাংলাদেশকে বিপদে ফেলার ভারতীয় ষড়যন্ত্রের যে আলোচনা চলছে, এর পাশাপাশি দেশের ভেতর থেকে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিনা, বাংলাদেশে নতুন যে সরকারটা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে চাপে ফেলার জন্য কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিনা সেদিকটাও আমাদের একটু দেখা দরকার, বরং সেই জায়গাতে আমাদের গুরুত্ব একটু বেশি দেওয়া দরকার। কেন এই কথা বলছি সেই আলোচনায় আসবো। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার 20 দিনও হয়নি, ফলে প্রশাসনে এখনও আওয়ামী লীগের বিশ্বস্ত শেখ হাসিনার আস্থাভাজন লোকরা ঘাপটি মেরে আছে। বাংলাদেশে বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতির জন্য ভারতকে যে দায়ী করা হচ্ছে, তার মূল কারণ হলো তারা বাংলাদেশ সরকারকে ইনফর্ম না করে, কোনো ধরনের নোটিশ ছাড়াই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পরিস্থিতি এত দ্রুত অবনতি ঘটেছে যে তারা ইনফর্ম করবার মতো সময় পায়নি, কারণ এই সময় যদি তারা ডম্বুর বাঁধ খুলে না দিত, সেক্ষেত্রে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল, কারণ সেখানে পানির চাপ এতটাই বেড়ে গিয়েছিল। একই ধরনের পরিস্থিতি সিকিমেও, সেখানে পাহাড় ধসে তিস্তা নদীর ওপরে একটা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে গেছে, ফলে গজলডোবায় এখন পানির চাপ বাড়ছে। পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়েছে এবং যেটা হয়, গজলডোবায় যখনই পানির চাপ বাড়ে তখন তারা গেট খুলে দেয় এবং বাংলাদেশে তিস্তা অববাহিকা অর্থাৎ উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। ফলে এখন আশঙ্কা তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে ভারত যদি গজলডোবা পয়েন্ট খুলে দেয়, সেক্ষেত্রে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দাবি করছে এর অবস্থান, এই বাঁধের অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে। ফলে এই বাঁধ খুলে দেওয়ার পর প্রথমে প্লাবিত হয়েছে ভারতের একটা বড় অঞ্চল, এরপরের প্রভাব এসে পড়েছে বাংলাদেশে। ফলে তাদের দাবি, যদি তারা বাংলাদেশকে ডোবাতে চাইতো তাহলে নিজেদের এত বড় একটা অঞ্চলে তারা বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে দিত না, কারণ ইতোমধ্যেই সে দেশে বন্যা পরিস্থিতি একটা ভয়াবহ আকার ধারণ করেছে। আগে বলছিলাম সেখানে অলরেডি 10 জনেরও বেশি মানুষ মারা গেছে এবং অনেকেই নিখোঁজ আছেন, ফলে সংখ্যাটা আরও অনেক বাড়বে। সেখানেও কয়েক হাজার মানুষ পানিবন্দী এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার পাশাপাশি এখন মেইনল্যান্ড ইন্ডিয়াও ভয়ঙ্করভাবে বন্যা কবলিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একদিন পর যখন বাংলাদেশকে বিপদে ফেলার ভারতীয় ষড়যন্ত্রের আলোচনাটা শুরু হয়ে গেছে, তারপর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের অবস্থান স্পষ্ট করছে। এটা তারা আগে করতে পারত।
ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার অন্তত 2 ঘন্টা আগে হলেও তারা এটা ইনফর্ম করতে পারত, কিন্তু সেটা তারা করেনি। ফলে ভারত বাংলাদেশে আকস্মিক বন্যা পরিস্থিতির যে অবনতি ঘটেছে এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। কিন্তু এখানে নতুন করে আরেকটা প্রশ্ন তৈরি হয়। গত 20 আগস্ট ভারতের মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সহ ভারতের বেশ কিছু অংশ, কেরালা, ত্রিপুরা সহ বেশ কিছু অংশে অতিরিক্ত বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কা জানিয়ে সতর্ক বার্তা দিয়েছিল। কিন্তু বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় সে ব্যাপারে কি কোনো ব্যবস্থা নিয়েছিল? হ্যাঁ, অবশ্যই সরকার দায়িত্ব এড়াতে পারে না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে 20 দিনও হয়নি, এবং প্রশাসনে যে কর্মকর্তারা আছেন তারা আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন বলেই সেই জায়গাগুলোতে বসেছেন। দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা উপদেষ্টাকে কি দায়িত্বশীল কর্মকর্তারা ভারতের এই সতর্ক বার্তার কথা জানিয়েছিলেন? ভারত বরাবরই বাংলাদেশকে শোষণ করেছে, নতুন সরকারকে বিপদে ফেলবার জন্য তারা নানান তালবাহানা করছে, কিন্তু ভারতীয় ষড়যন্ত্রের চেয়েও বাংলাদেশে প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন কর্মকর্তাদের আইডেন্টিফাই করাটা অত্যন্ত জরুরি। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশ, মৃত্যু 8। নজিরবিহীন আকস্মিক বন্যায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট 40টি উপজেলার 260টি ইউনিয়ন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 36 লাখ মানুষ। এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, তবে কতজন নিখোঁজ হয়েছে তা এখনো জানা যায়নি। তলিয়ে গেছে কয়েক লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি। প্রবাসীদের এই মুহূর্তে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রবাসীরা আছে, আমাদের প্রত্যেকের একটাই কথা যে ভাই, একটা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ তৈরি করেন। আমি নিজেও বলেছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট করব, কিন্তু আসলেই কি এই মুহূর্তে ভারতের যে ব্যারেজগুলো আছে, ফারাক্কা বাঁধ বা বিভিন্ন জায়গা আছে, সেইটার বিপরীতে নির্দিষ্ট একটা দূরত্বে এনে ভারতের বাঁধের থেকে একটু বড় বাঁধ তৈরি করলেই কি আসলে সমাধান হবে কিনা যে এই সমস্যাটা? দর্শক, এটা আমি আপনি যখন কথা বলছি, তবে এগুলো নিয়ে যারা কাজ করেন ব্যারেজ অথবা স্থাপত্য ইস্যুতে প্রকৌশলীরা যারা আছেন, তাদের মধ্যে যে আলোচনা আমি দেখলাম, সেখানে আলোচনার প্রথম ধাপেই সারা বাংলাদেশের যে আবহাওয়া মানে আমাদের অধিদপ্তরগুলো আছে প্রত্যেকটারে বরখাস্ত করতে হবে। আর এখানে মেশিনারিজ যেগুলো আছে অর্ধেক বিকল, কাজ করে না, এগুলা ক্রয়ে যারা দুর্নীতি করেছে এদের প্রত্যেকটাকে এই ফারাক্কা বাঁধের সামনে নিয়ে পানিতে চুবাইতে হবে। এবার আসুন দেখি আসলে মানে এটার সমাধানটা কি। বা আজকে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক তারা এটা নিয়ে আপনার যে বক্তব্যটা আনছে, যে এই মুহূর্তে আপনার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত আবহাওয়াবিদ যিনি একজন আছেন, মোস্তফা কামাল পলাশ, তিনি বলছেন কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গুমতি নদী এবং ফেনী জলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ বেঁধে দিয়েছে দেশটির সরকার। সেখানে আছে ব্যারেজও। এসব বাঁধ এবং ব্যারেজের কোনোটা পানি সংরক্ষণের জন্য, কোনোটা বিদ্যুৎ উৎপাদনের জন্য, আবার কোনোটা কৃষি কাজের জন্য। জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার ফলে আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এইসব ড্যাম এবং ব্যারেজ পরিপূর্ণ হয়ে যায়। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট 9টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতার শীর্ষে পৌঁছে যায় এবং 20 আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম এবং ব্যারেজের গেট খুলে দিয়েছে ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। কিন্তু তারা বাংলাদেশ সরকারকে আগে তথ্য দেয়নি। এখন এই যে সিচুয়েশনটা, বাঁধের বিপরীতে বাঁধের আগে যেটা খেয়াল করতে হবে, প্রথম ধাপে করণীয় হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। তবে এত বছর ধরে ভারত মনে করছে কিসের এদের সাথে জবাবদিহিতা, আমাদের যখন যেটা মন চাবে আমরা এটা করব। এখন আমরা যে দাবিটা করছি প্রবাসীরা, এই ব্যাপারে তরুণ প্রকৌশলী তানভীরুল ইসলাম অমিয়, তিনি আপনার আমরা যদি দেখি পড়াশোনা করছেন পরিকল্পনাবিদ এবং স্থাপত্য শৈলীর উপরে। তার বক্তব্য হচ্ছে আমরা যে 7500 বা 7500 ফুটের যে ব্যারেজ মানে চিন্তা করছি, ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ দিয়ে বন্ধ করে দিব, বন্যার পানি আবার ভারত চলে যাবে। এটা শুনতে আবেগী মনে হলেও ব্যাপারটা এত সহজ না। নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম, মানে উপর থেকে নিচের দিকে যাওয়া। তাই আমরা যদি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করি, তাহলে নদীর রিভার্স দিকেই প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম। মানে আমরা যদি এখানে বাদ দিই, উল্টা পানিটা ভারতের দিকে যাবে, সেই সম্ভাবনা খুবই কম। তিনি বলছে এক্ষেত্রে দুইটা জিনিস হবে। নদী ব্যারেজের আশেপাশে যে জায়গাটাতে আমরা বাদ দিয়ে আটকেলাম, পুরোটা বাংলাদেশ তো আর বাদ দিতে পারবো না, ভারতের সাথে সীমান্ত নির্দিষ্ট একটা দিব, ওইটার আশেপাশে দিয়ে আরেকটা নদীর টানেল তৈরি হয়ে যাবে। অথবা নদীর পানি বাঁধের একদম আপস্ট্রিতেই জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে বাংলাদেশেই আবার এই পানিটা ওভারফ্লো করবে। দুই সিনারিওতে একই পরিণত হবে, সেটা হচ্ছে বাংলাদেশে আরো ভয়াবহ মানে বন্যা আসবে। তো করণীয় কি? তো করণীয় প্রথমত হচ্ছে ভারত কূটনৈতিকভাবে আমাদেরকে জানাতে হবে। দ্বিতীয়ত প্রকৌশলী এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রামের একজন স্নাতকোত্তর শিক্ষার্থী, তিনি বলছেন প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, তবে দুর্যোগকে মোকাবিলা করার জন্য, ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। এখানে সবচেয়ে বড় বিষয় যে
পানি ব্যবস্থাপনার ব্যাপারে আমাদের প্রকৌশলী তানভীরুল ইসলাম বলছেন যে ভারতের সাথে অতি দ্রুত পানি বন্টন চুক্তি করতে হবে। ভারত সরকার বাংলাদেশের বর্ডারে প্রায় 30টি বাঁধ নির্মাণ করেছে, অথচ একমাত্র ফারাক্কা বাঁধ ছাড়া অন্য কোনো বাঁধের ব্যাপারে পানি বন্টন চুক্তিটা ওইভাবে আসে নাই। তাই কোনো প্রকার গাইডলাইন ফলো না করে এক রাতের মধ্যে তারা তাদের প্রয়োজনে সবগুলা ব্যারেজের দরজা খুলে দেয়, আবার যখন তাদের পানি প্রয়োজন হয় তখন এই পানিটাকে আটকে ফেলে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ব্যারেজগুলো হয়েছে সেখানে ধুধু মরুভূমি বা বালুচর হয়ে গেছে। এখন আমরাও যদি এই ব্যারেজ তৈরি করি সেক্ষেত্রে আমাদের অঞ্চলও নাকি এরকম বালুচর হওয়ারই সম্ভাবনা আছে। এখন আমরা প্রবাসে যারা আছি, দেশের এই পরিস্থিতি দেখে আবেগে আমাদের অনেক সিদ্ধান্ত আসে, আমরা আমাদের বক্তব্য যে আমরা কেন পারি না। তবে যারা এই নদী বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে এই নদীগুলো নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে, প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল বা এগুলা মূল স্ট্রিম হচ্ছে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশ ওভারপাস করে এটা বঙ্গোপসাগরে বা বিভিন্ন জায়গায় যায়। তবে আমরা মনে করি এত বছর যাবত আমাদের রাজনৈতিক সরকারগুলো এই বাঁধগুলো শুধু গত 15 বছর হয় নাই, এগুলো অনেক আগে থেকে তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের কোনো রাজনৈতিক সরকারের এই সাহস ক্ষমতা হয় নাই ভারতকে জবাবদিহিতায় আনা। এখন ডক্টর ইউনূস সরকারের মূল দায়িত্ব হচ্ছে এই বিষয়টাকে জবাবদিহিতায় আনা। 30টা বাঁধ কখন ছাড়বে, কিভাবে ছাড়বে, ছাড়তে গেলে কিভাবে কি করতে হবে, টোটাল একটা পলিসি থাকতে হবে। যেমন ফারাক্কা বাঁধের বেলায় পলিসি থাকলেও এই পলিসিটাকে কিন্তু অবলম্বন করা হচ্ছে না। তো অবলম্বন না করা হলে সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে কূটনৈতিকভাবে আমরা কি ব্যবস্থা নিব, রাষ্ট্রগতভাবে কি ব্যবস্থা নিব, সেইটাও কিন্তু খুবই জরুরি। তো আমরা যেটা প্রবাসের মানুষ যারা আবেগের সিদ্ধান্ত হচ্ছে, তো আমরা চাই আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন, আমাদের যারা এগুলোর ব্যাপারে কাজ করেন, তারা বিকল্প ভাবেন যে এটা তো চুক্তি, ঠিক আছে, ভারতের সাথে সম্পর্ক ভালো থাকলে, একসময় খারাপ থাকলো, এরা ছেড়ে দিবে, আমরা কি করতে পারবো, যুদ্ধ তো আর করতে পারবো না ভারতের বিরুদ্ধে গিয়ে, প্র্যাকটিক্যাল যেটা। তো সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি, এই টানেলের বিপরীতে টানেল না হলেও পাশাপাশি আমরা কি করতে পারি যেটা দিয়া কাজ করা যায়। তবে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা আর্টিকেল পড়ে দেখলাম আমাদের নদীর যে নাব্যতা, নদীগুলোর যে গভীরতা, অনেক জায়গায় এগুলা ব্যালেন্স নাই। আপনার পলি পড়ে গেছে, নদীগুলা সঠিকভাবে গভীর না, খালগুলা গভীর না, যার কারণে শহরে বলেন গ্রামে বলেন প্রত্যেকটা জায়গায় দখল হয়ে গেছে। তো পানির যে ওভারফ্লো পাসটা এটা কিন্তু ঠিক মতো হচ্ছে না, নদী দিয়েও হচ্ছে না, শহরে নগরে বন্দরে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় দখলের কারণে অনেক কিছু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এগুলাকে আবারও ড্রেজিং করতে হবে। এত বছরও হয়েছে ড্রেজিং এর নামে ধান্দাবাজি হয়েছে, বাট এগুলাকে পরিপূর্ণ আকারে করতে হবে। বন্যার জন্য প্রি মোকাবেলা রাখতে হবে, বন্যার জন্য আমাদের টিম রাখতে হবে, যেহেতু বাংলাদেশ বন্যা প্রবণ টিম, এক এক সময় এক এক জায়গায় এই বন্যাগুলো হচ্ছে, সেইভাবে সার্বিক পরিস্থিতিটা রাখতে হবে। আর আমাদের যারা প্রকৌশলীরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা চিন্তা করেন যে আমরা এটার বিপরীতে কনস্ট্রাকশনালি আসলে কি করতে পারি। প্রবাসীরা সবসময় প্রস্তুত, টাকা দিয়া বলেন, পয়সা দিয়া বলেন, যেমনি বলেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।